তুলসী গাব্বার্ডের এই বক্তৃতাটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে বক্তৃতাটা দেখলেই বোঝা যাবে। বক্তৃতাটাতে তিনি বেশ কিছু কথা বলেছেন, সেটা আগে বক্তৃতাটা কি, আমরা কিভাবে পড়বো সেটা একটু দেখি। এই বক্তৃতায় তিনি যেটা বলেছেন সেটা যে অংশটা আমাদের জন্য প্রাসঙ্গিক, যেটা ইউনূসের চামড়ার উপর কি প্রভাব ফেলবে বলতে গেলে যে অংশটা বলতে হয় সেটা বলছি। সেখানে তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর, উনি বলেছেন যে ফর ডিকেটস, অর্থাৎ যুগের পর যুগ আর কি, ডিকেট আর যুগ তো প্রায় কাছাকাছি তাই না, 12 বছর আর 10 বছর, মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ বা নেশন বিল্ডিং একটা পলিসি তারা ফলো করেছে। অর্থাৎ কোনো দেশের সরকার ফেলে দেয়া, নেশন বিল্ডিংটা উনি যেটা বলেছেন যে আসলে জিনিসটার সঠিক অর্থ হবে নেশন বিল্ডিং এর নামে অন্য দেশের সরকার ফেলে দেয়া। এবং এটা অনেক সময় তিনি একটা খুব সুন্দর শব্দ ইউজ করেছেন। আমি আসলে বিটুইন দ্য লাইন এখন যাচ্ছি না, শুধু ইংরেজিটা কিভাবে পড়বেন সেটা, মানে ভাষার শিক্ষক হিসাবে বলছি। উনি বলেছেন যে হ্যাজ বিন ট্র্যাপড ইন এ কাউন্টার প্রোডাক্টিভ অ্যান্ড এন্ডলেস সাইকেল অফ রেজিম চেঞ্জ অর নেশন বিল্ডিং। অর তিনি ইউজ করেছেন, আসলে জিনিসটা হবে দুটো একই। ওনারা যে নেশন বিল্ডিংকে রেজিম চেঞ্জ হিসাবে ব্যবহার করেছেন। যদি বিটুইন দ্য লাইন পড়েন বা প্র্যাকটিক্যালি কি ঘটেছে সেটা হলো যে আসলে নেশন বিল্ডিং এর নামে তারা রেজিম চেঞ্জ করেছে, মানে এই পলিসি তারা নিয়েছে যুগের পর যুগ ধরে। যুগটাও কিন্তু অনেক দীর্ঘ, আমি সেখানে আসছি। তারপর উনি বলেছেন ইট ওয়াজ এ ওয়ান সাইজ ফিটস অল অ্যাপ্রোচ অফ টপলিং রেজিমস, trying to impose our system of governance on others, intervening in conflicts that were barely understood, and walking away with more enemies than allies. খুবই সুন্দর কথাগুলো, এবং কথাগুলোর অনেক গুরুত্ব আছে। এখানে তিনি বলেছেন যে অর্থাৎ আমরা ধরে নেয় এক সাইজের জুতা সবাইকে পরিয়ে দেওয়া হয়েছে, তাহলে যার পাটা 46, জুতাটা যদি হয় 40 নাম্বারের, অনেক কষ্ট না তার পায়ের জন্য। আবার যদি পায়ের সাইজ হয় 52, জুতাটা হয় 40, তাহলে তার জন্য তো এটা আসলে ফিট করে না। একটা রিয়েলাইজেশন আর কি এই জায়গাটার মধ্যে, রিয়েলাইজেশনটা কার সেটা আমি পরে আসছি। এবং যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা তিনি বলেছেন যে এমন সব কনফ্লিক্টে তারা এখানে জড়িয়ে গেছে যেগুলো বেয়ারলি আন্ডারস্টুড। এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ বেয়ারলি আন্ডারস্টুড মানে ভালো করে বুঝে নেয়, অলমোস্ট না বুঝে। এটা আমি দীর্ঘদিন ধরে আমি চিন্তা করে এসেছি, আমি 2-1 জায়গায় বলেছিও, লিখেছিও যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার বোঝার বিষয়টা খুবই সীমিত। এটা এই প্রথম আমরা স্বীকার করতে দেখলাম তুলসী গাব্বার্ডকে, যে তারা বোঝে কম। তারপরে উনি বলেছেন যে দ্য রেজাল্ট trillions spent, countless lives lost, and in many cases the creation of greater security threats. প্রতিটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাস্তবতার সাথে মিলে। তবে একটা শব্দ আমার কানে লেগেছে, যেটা যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো কথা বলেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, বা সজীব ওয়াজেদ জয় যদি কোনো কথা বলেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে, সেরকম একটা শব্দ এখানে আমার কানে লেগেছে, সেটা হলো কাউন্টলেস লাইভস লস্ট। অর্থাৎ এই সবের ক্ষেত্রে যে খুন খারাপি হয়েছে, কাউন্টলেস লাইভস, এগুলোর দায়িত্ব তিনি স্বীকার করে নিলেন। তবে দায়িত্ব স্বীকার করে নেওয়াটার দীর্ঘমেয়াদী কিন্তু সিগনিফিকেন্স আছে। তবে উনি করেছেন মানে এটা বোঝা যায় যে এটা অবশ্য উনি এটার জন্য তার নিজে দায়ী হবেন না, প্রেসিডেন্ট ট্রাম্পও দায়ী হবে না, দায়ী হবে তার আগের লোকগুলো। এরপরে উনি বলেছেন যে দিস মার্কস এ ক্লিয়ার শিফট আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্পস আমেরিকা ফার্স্ট এজেন্ডা, a policy of principled realism that emphasizes diplomacy over domination, regional stability over reckless wars, and economic cooperation over endless conflict. For too long, we justified wars of choice under the banner of democracy, masking self-interest as moral duty. That era of moral hypocrisy is over. We are not the world's policemen, we are its partner, a nation that leads by example, not by coercion. এতটুকুনি এই বক্তৃতাটার সিগনিফিকেন্ট অংশ ছিল, এবং এটার শব্দচয়নগুলো খুব সুন্দর এবং বাস্তবতার সাথে মিলে, এবং সত্য তুলে ধরার একটা সাহস এখানে দেখা গেছে। তো পুরো জিনিসটা নিয়ে আমাকে একটু কথা বলে আমি পরবর্তীতে, যদি আজকে শেষ না করতে পারি, মনে হয় পারবো না, আমি পরবর্তীতে এটা আমাদের জন্য কিভাবে রিলেভেন্ট, ইউনূসের গায়ে চামড়ার উপর এটার কি প্রভাব আছে সেখানে যাব। তার আগে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে একটু আলোচনা করি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যেটা বাংলাদেশের ক্রিকেট ক্ষেত্রটা যেভাবে সমৃদ্ধি লাভ করেছে, যে সাকিব আল হাসান তৈরি হয়েছে, আপনার সব ঠিক আছে, এই ক্রিকেট ক্ষেত্রটা প্রসারিত হয়েছে। সেই দেশে শিক্ষার প্রসার হয় নাই, সেই দেশে শিক্ষকদের ভালো হয় নাই, সে দেশে কোনো সাহিত্যের কোনো সমৃদ্ধি হয় নাই।
আপনার শিল্পের সমৃদ্ধি হয় নাই, বিজ্ঞানের সমৃদ্ধি হয় নাই। যে জিনিসগুলো অর্থাৎ আপনার যে কোনো একটা রাষ্ট্রের যদি আপনার উন্নতি করতে হয়, সেই রাষ্ট্রকে আপনি সব ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের উন্নতি হয়েছে অবকাঠামোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আর ক্রিকেটের। অবকাঠামো উন্নতি দরকার ছিল, ক্রিকেটের উন্নতিও দরকার ছিল, কিন্তু পাশাপাশি অন্য উন্নতিগুলো না হওয়াতে এইটা একটা দুইটাই একটা মানে আলাদা সেল গ্রোথ হিসাবে, টিউমার হিসাবে হয়ে যায় আর কি। যাই হোক, ওইটা একটু কথাটা বললাম আগে। মার্কিন যুক্তরাষ্ট্র ওই রকম একটা গ্রোথ, পৃথিবীতে একটা টিউমারের মতো গ্রোথ। এই গ্রোথটা কেন হয়েছে? বাংলাদেশে যেমন আমরা যদি শিক্ষাটাকে সবচেয়ে গুরুত্ব দিতাম, শিক্ষাটাকে আপনি গুরুত্ব দিতে হলে কি করতে হতো? শিক্ষাকে গুরুত্ব দিতে হলে তো আগে ভালো শিক্ষক লাগতো। আপনি শাসন করেছেন রাষ্ট্র, শিক্ষক নিয়োগ করেছেন জামাত থেকে, হ্যাঁ, শিবির থেকে। আমরা যদি এমন ব্যবস্থা করতে পারতাম যে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত সব ছাত্রলীগের ছেলে মেয়েরা এগুলো শিক্ষক। কোন ছাত্রলীগের ছেলেমেয়েরা? যারা আদর্শিক শিক্ষা শিক্ষিত, মানবিক শিক্ষা শিক্ষিত, যুক্তিবোধে উদ্বুদ্ধ, এইভাবে। এবং সারা জাতিকে যদি আমরা এর সাথে জড়িত করে আলোকিত ছেলে মেয়েদের যদি আমরা শিক্ষক তৈরি করতে পারতাম, কিন্তু আমরা করেছি সব অন্ধকারাচ্ছন্ন জামাত জঙ্গি এই লোকগুলোকে শিক্ষক। তাহলে আমাদের শিক্ষাটা ওইখানেই। অবকাঠামো শিক্ষাক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করতে চান, সবচেয়ে বেশি বিনিয়োগ করবেন শিক্ষকে। সেই শিক্ষক যদি হয় সলিমুল্লাহ, সেই শিক্ষক যদি হয় ফরাদ মজার, সেই শিক্ষক যদি হয় জামাতের শিবির শফিক এবং এবং আপনার এই যে তারেক মনোয়ার, কাজী ইব্রাহিম, সবগুলো তো এখন যত শিক্ষক আছে বেশিরভাগ তো, অন্তত আমি তো মনে করি যে 80 থেকে 90 ভাগ এরাই শিক্ষক। একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার আদর্শ এরা না? হয় সলিমুল্লাহ, নাইলে ফরাদ মজার, নাইলে জামাতের শফিক, নাইলে শিবিরের ছাত্ররা। শিক্ষক না হলে শিবিরের ছাত্রদের নিয়ে রাস্তায় মেয়েরা এত সুন্দর সুন্দর কথা বলে কেন? তার মানে শিক্ষা ব্যবস্থাটা আমরা ব্যর্থ হয়েছি। ওইখানটা যদি আমরা ইমপ্রুভ করতাম, বাকিগুলো অটোমেটিক্যালি কিন্তু ইমপ্রুভ হতো। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রযুক্তিতে উন্নতি করা একটা রাষ্ট্র, কিন্তু আপনার মূল যে মননশীলতা বা সৃজনশীলতা, সেই জিনিসটা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো গ্রো করেনি। আসলে গ্রো করার কথাও না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তো একটা কলোনি ছিল, বা কলোনির লোকজন ওইখানে গিয়ে রাষ্ট্রটা তৈরি করেছে। আপনারা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃদ্ধিটা বুঝতে হলে আপনার, ধরুন আমি যেটা সহজে বলতে পারি, সাহিত্যের ক্ষেত্রে ধরুন না কেন, সাহিত্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার 4জন সাহিত্যিক পাওয়া যায় যারা মোটামুটি খুব বিশ্বমানের সাহিত্য সৃষ্টিতে যাদের নাম উল্লেখ করা হয়। 4-5জন হবে, 4জনের নাম আমি বলি। সবচেয়ে প্রভাবশালী হলো উইলিয়াম ফকনার, তারপরে আছে আপনার আর্নেস্ট হেমিংওয়ে, তারপরে যদি আমরা 3 নম্বরে আসি, 3 নম্বরে কার নাম বলবো? 3 নম্বরে মার্ক টোয়েন। মার্ক টোয়েনও আসলে ওই 100 জনের মধ্যে আসে না। পৃথিবীর সবচেয়ে সেরা সাহিত্যিক, বিশ্ব সাহিত্যের করলে মার্ক টোয়েন অবশ্য আমাদের কাছে অনেক জনপ্রিয়, যেহেতু উনি অনেক হাসির গল্প লেখেন। আপনি শুধু ব্রিটেনে বা ফ্রান্সে বা আয়ারল্যান্ডে, এই যে কোনো একটা ক্ষুদ্র ইউরোপিয়ান দেশে কিন্তু এর চেয়ে বেশি সাহিত্যিক জ্ঞানী গুণী জন্মগ্রহণ করেছে। সাহিত্যে তো তাও 3-4 জন আছে। যদি আপনি প্রবন্ধের ক্ষেত্রে, আপনি যদি ধরেন দর্শনে বা চিন্তার উৎপাদনে যদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কোনো জ্ঞানী গুণী সেভাবে আমরা জন্মগ্রহণ করতে দেখি না। এখন আপনি বলতে পারেন যে এই কথাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় আপনাকে বুঝতে হবে। আমি যখন শেখ হাসিনার সম্পর্কে একটা সমালোচনামূলক কথা বলি, বঙ্গবন্ধু সম্পর্কে একটা সমালোচনামূলক কথা বলি, সেটা কিন্তু সেটার কোন স্তরে সেটা বুঝতে হবে। আমি কিন্তু বঙ্গবন্ধু সমালোচনা করছি, হ্যাঁ, সেটা স্তরটাকে বুঝতে হবে। সেই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, প্রযুক্তিতে সবচেয়ে উন্নতি তৈরি করা রাষ্ট্র, কিন্তু সেই দেশে আসলে প্রজ্ঞাটা কখনো সৃষ্টি হয়নি। কারণ হলো সেই দেশে সত্যিকারের জ্ঞানী মানুষ খুব কম এসেছে। অর্থাৎ চিন্তার জগৎকে চেঞ্জ করতে পারে, ক্রিয়েটিভ চিন্তাকে চেঞ্জ করতে পারে, এমন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি সেই দেশে কিন্তু জন্মগ্রহণ করে নাই। তারা উন্নতি করেছে অ্যাপ্লাইড সায়েন্সে। অ্যাপ্লাইড সায়েন্সটা কি জানেন? অ্যাপ্লাইড সায়েন্স হলো ইঞ্জিনিয়ারিং। মৌলিক বিজ্ঞান এবং এই যে ফলিত বিজ্ঞান, এই দুটার পার্থক্যটা আমাদের বোঝা দরকার। ফলিত বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সটা কি জানেন? এটা আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করেন যে তুমি কি আমাকে একটা 100 তলা বিল্ডিং বানিয়ে দিতে পারবে? ইঞ্জিনিয়ার বলবে অবশ্যই পারবো। তুমি কি আমাকে একটা 5000 তলা বিল্ডিং বানিয়ে দিতে পারবে? ইঞ্জিনিয়ার যদি সত্যিকারের ভালো ইঞ্জিনিয়ার হয়, সে কিন্তু বলবে যে আমি পারবো। তখন আপনি যদি মনে করেন, জিজ্ঞেস করলেন যে 100 তলাটা বানাতে কয়দিন লাগবে, সে হয়তো বললো 5 বছর, 10 বছর, বা যদি চীনের ইঞ্জিনিয়ার হয় হয়তো বলতে পারে যে 20 দিনেও করে দিতে পারে, বা 6 মাসে। আবার যদি বলে যে তুমি আমাকে 2000 তলা বিল্ডিংটা কত দিনে বানিয়ে দিতে পারবে, সে তখন হয়তো চিন্তা করে বলবে যে 150 বছর লাগবে বা 50 বছর লাগবে। অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্সে কিন্তু অসম্ভব বলতে কিছু নাই। কারণ অ্যাপ্লাইড সায়েন্সটা যে আপনার মৌলিক সায়েন্সটা তো সে নিয়েছে অন্য জায়গা থেকে। ফলে অ্যাপ্লাইড সায়েন্স হলো যে আপনার ধৈর্যের ব্যাপার। এখানে ধৈর্য ধরলে আপনি
100 তলা বিল্ডিং যদি 5 বছরে বানাতে পারেন, ধৈর্য ধরে কাজ করলে আপনি 2000 তলা বিল্ডিংও কিন্তু 100-200 বছরে বানিয়ে দিতে পারবেন। কারণ প্রযুক্তি বা মূল চিন্তাটাই এসে যাদের কাছ থেকে, সেটা হলো ক্রিয়েটিভ সায়েন্টিস্ট। কথাগুলো জটিল হয়ে যাচ্ছে, তবু আমি বলি যে প্রযুক্তির আর 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 যেটা আপনার অরিজিনাল থট, কিভাবে অরিজিনাল থট যদি আপনি বলেন যে কেউ যদি আমরা বলি যে নিউটনের মতো কি একটা সূত্র তুমি আবিষ্কার করে দিতে পারবে, প্রশ্নটাই হলো একটা স্টুপিড প্রশ্ন। কারণ হলো আমাদের সৃষ্টিতে বা প্রকৃতিতে এমন কোনো নিয়ম হয়তো লুকায়িত আছে যেটা নিউটন দেখেছেন, এবং আবার কেউ এভাবে দেখবেন কিনা বা আর এই ধরনের কোনো কিছু এখনো লুকিয়ে আছে কিনা আমরা জানি না। এই যে নিউটন যে একটা চিন্তা করলেন, হ্যাঁ, তিনি যে গতির সূত্র দিলেন, এটা হলো ক্রিয়েটিভ এবং অরিজিনাল থট। ওটা কিন্তু দুর্লভ জিনিস, ওইটা দুর্লভ। এবং প্রসঙ্গান্তরে বলেই রাখি, আমি যতদূর বোঝার চেষ্টা করেছি, নিউটনের মতো বিজ্ঞানী, মানে এত বড় বিজ্ঞানের মন, ক্রিয়েটিভ মন এখনো তৈরি হয় নাই, বিশেষ করে বিজ্ঞানের জগৎ যেটা। তো পার্থক্যটা মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাটায় তার সীমাবদ্ধতা, সে অ্যাপ্লাইড প্রযুক্তিগুলোতে খুবই ভালো করেছে, কিন্তু তার ক্রিয়েটিভিটিটা নাই, অর্থাৎ যেটা এখনো মূলত দেখা যায় যে ইউরোপের কাছে। এই যে দুটো উদাহরণ দিলাম, ইঞ্জিনিয়ার আপনার বাড়িতেও আছে, থাকতে পারে, বাংলাদেশ বুইটে গিয়েও যে কোনো জঙ্গি একটাকে জিজ্ঞেস করবেন, সে একই উত্তর দিতে পারবে। কিন্তু একজন নিউটন তৈরি করা বা হওয়া, এটার জন্য অনেক বেশি চিন্তা করতে হয়। এই চিন্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো তৈরি হয়েছে সেই রকম আমরা কোনো মানে প্রজ্ঞাবান দার্শনিক বলুন বা সবার চিন্তাকে প্রভাবিত করতে পারে এমন মানুষ তৈরি হয় নাই। আপনারা হয়তো বলবেন যে নোয়াম চমস্কি হলো জাস্ট একটা আপনার নিউজ পেপার রিপোর্টার, মনে হয় অনেক জ্ঞানী মানুষ, আসলে তা না। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে জ্ঞানী মানুষ তৈরি হয় নাই, সেখানে এই জন্য নোয়াম চমস্কি অনেক জ্ঞানী মানুষ হয়ে গেছে। এবং সে দেখবেন আবার জঙ্গিদের খুব ভক্ত, জঙ্গিরা নোয়াম চমস্কির খুব ভক্ত আর কি। যাই হোক, তো আমি কেন তুলসী কাপাটের এই বক্তৃতাটা নিয়ে কথা বলতে আসলাম, আমার মনে হলো যে তুলসী কাপাটের এই বক্তব্যটা মার্কিন যুক্তরাষ্ট্র, যেই রাষ্ট্র আমাদের ক্রিকেটের উন্নতির মতো একটা উন্নতি করেছে, কিন্তু সার্বিকভাবে উন্নতি যেটাকে বলে, যে মানুষের যেই উন্নতিটা হলে একটা টেকসই উন্নতি হয়, অর্থাৎ শিল্প, সাহিত্য, চিন্তা সব জায়গায় একটা উন্নত মানের চিন্তা, সেইটা আমরা ইউরোপে যেই পরিমাণ দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা সেই পরিমাণ দেখি না। ফলে সেই তুলনায় আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের থেকে যে খুব আপনার প্রজ্ঞাবান সিদ্ধান্ত আশা করব, সেটা আমরা খুব কম দেখেছি। সেই দিক থেকে তুলসী গাবার্ড, যদিও তুলসী গাবার্ড একজন ডিএনআই, অর্থাৎ উনি গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশন দিয়েছেন, বক্তৃতাটা নিশ্চিতভাবে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসি। এই বক্তৃতার পরের অংশে সেটা বলাও হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি হিসাবে রেজিম চেঞ্জে ওনারা আর যাবেন না। তো এইখানে তাহলে এত সুন্দর একটা বক্তৃতা কিভাবে আসলো সেটার জন্য আমার মনে হয় এখানে তুলসী গাবার্ডেরকে আমি যেভাবে দেখলাম, যে এই নারী অনেক জ্ঞানী, চিন্তা করার সক্ষমতা রাখেন। ওনার আরো আগে বাংলাদেশ নিয়ে ওনার কিছু ভিডিও আমরা এর আগে দেখেছি। সব মিলে হতে পারে তার হিন্দু ব্যাকগ্রাউন্ড, যেখানে হিন্দু ব্যাকগ্রাউন্ড হলে সুবিধা হয় কি, আপনি চিন্তাটাকে প্রসারিত করতে পারেন। অর্থাৎ মানে হিন্দু ধর্মের জিনিসটা বলছি না, হিন্দুদের একটা আপনার যেই ধরনের ফিলোসফি তুলসী গাবার্ড বিশ্বাস করেন, সেইখানে চিন্তাটা একটু দীর্ঘ করার সুযোগ আছে। সেখান থেকে হতে পারে তুলসী গাবার্ড আর ডোনাল্ড ট্রাম্প, এই বক্তৃতাতে উনি ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন আছে, এতে তো আর কোনো সন্দেহ নাই, কারণ উনি ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ প্রেসিডেন্টের নামই বলেছেন। কিন্তু বক্তৃতাটার স্ট্রাকচার এবং একটা পলিসি, এই যে লাইনটা উনি ঘোষণা দিলেন, this makes a clear shift under President Trump's America First agenda, a policy of principled realism that emphasizes diplomacy over domination, regional stability over reckless wars, and economic cooperation over endless conflict. এই যে সুন্দর একটা ফ্রেমিং, এটার গুরুত্বটা আমার কাছে এই জন্য যে আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে এর ইতিহাস দেখি, এইরকম একেবারে স্পষ্টবাদী বক্তৃতা মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আর খুব বেশি দেয়া হয় নাই।